এই সেন্টেন্সগুলো একটু দেখো তো। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। ডগস হ্যাভ এ হ্যাবিট অফ বার্কিং, ঘেউ ঘেউ করা কুকুরের অভ্যাস। ডগস আর হ্যাবিচুয়েটেড টু বার্ক, কুকুরেরা ঘেউ ঘেউ করতে অভ্যস্ত। বার্কিং ডগস সেলডম বাইট, ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় কম। দেখো এই চারটি সেন্টেন্সে বার্ক এই ভার্বটিকে আমরা চার রকম ভাবে ব্যবহার করেছি। বলতে পারবে বার্ক ভার্বটিকে এই চারটি সেন্টেন্সে কি কি ভাবে ব্যবহার করা হয়েছে? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে জিরান্ড, এখানে ইনফিনিটিভ, এখানে পার্টিসিপল। কি কনফিউজিং লাগছে? অনেকের কাছেই ব্যাপারটা কনফিউজিং। চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওটি দেখলে আমি তোমাদের কথা দিতে পারি যে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল নিয়ে যাবতীয় কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? এই ক্লাসটিকে সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমি নতুন নতুন যে ক্লাসের ভিডিওগুলি আনবো সেগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমরা ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। এই ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল শেখার আগে আমাদের জানতে হবে ফাইনাইট ভার্ব ও নন ফাইনাইট কি। আমরা ভার্বের ক্লাসে দেখেছি ফাইনাইট ভার্ব হলো এমন একটি ভার্ব যা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং টেন্স ভেদে তার ফর্মের পরিবর্তন হয়। সাবজেক্টের পার্সন এবং নাম্বার ভেদে এবং টেন্স ভেদে ফাইনাইট ভার্বের ফর্মের পরিবর্তন হয়। কিন্তু নন ফাইনাইট কি? ভার্বের যে অংশ যার বাক্যের টেন্স ভেদে এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার ভেদে তার নিজের ফর্মের কোনো পরিবর্তন হয় না এবং বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাকেই নন ফাইনাইট বলে। বাক্যের মধ্যে ভার্বের যে অংশ টেন্স ভেদে এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার ভেদে চেঞ্জ হয় না এবং বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাকে নন ফাইনাইট বলে। নন ফাইনাইটের তিনটি ভাগ, ইনফিনিটিভ, জিরান্ড ও পার্টিসিপল। আমরা এবার প্রত্যেকটিকে নিয়ে আলাদা করে আলোচনা করব। প্রথম আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভের ফর্ম কি? টু প্লাস ভার্ব। বাংলায় ক্রিয়া পরে তে, করিতে, যাইতে, খাইতে, সাঁতার কাটিতে, খেলিতে, শেষে তে থাকলে, ভার্বের বা ক্রিয়া শেষে তে থাকলে আমরা টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ব্যবহার করি। উদাহরণ দিয়ে দেখি। দেখো আমি কলকাতায় যেতে চাই, যেতে বা যাইতে, ক্রিয়া শেষে তে রয়েছে। আই ওয়ান্ট টু গো টু কলকাতা, টু গো, যেতে বা যাইতে টু গো, টু প্লাস ভার্ব। সে ফুটবল খেলিতে বা খেলতে চায়, হি ওয়ান্টস টু প্লে ফুটবল, টু প্লাস ভার্ব। খেলিতে বা খেলতে, ভার্বের শেষে তে রয়েছে, ক্রিয়া শেষে তে রয়েছে, তের জন্য ভার্বের আগে টু এলো, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে, কোথাও সাবজেক্ট হিসেবে, কোথাও অবজেক্ট হিসেবে, কোথাও কমপ্লিমেন্ট হিসেবে। আমরা এবার ইনফিনিটিভের বিভিন্ন রকম ব্যবহার নিয়ে আলোচনা করব। দেখো ইনফিনিটিভের প্রথম ব্যবহার, ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট ইন এ সেন্টেন্স। উদাহরণ দেখো, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো শারীরিক ব্যায়াম। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা শরীরের পক্ষে ভালো। এই টু সুইম, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, এটা এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। টু ওয়াক, এটাও এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। তাহলে আমরা কি দেখলাম? এই ইনফিনিটিভ গুলো এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। বোঝা গেল? দেখো ইনফিনিটিভের দ্বিতীয় ব্যবহার, ইনফিনিটিভ অ্যাজ অবজেক্ট অফ এ সেন্টেন্স। বাক্যের অবজেক্ট বা কর্ম হিসেবে ইনফিনিটিভের ব্যবহার। আই লাভ টু ইট চকলেটস, আমি কি ভালোবাসি? চকলেট খেতে ভালোবাসি। তাহলে এই লাভ ভার্বটার অবজেক্ট হিসেবে কাজ করছে টু ইট চকলেটস, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। কার অবজেক্ট হিসেবে কাজ করছে? এই লাভ ভার্বটার। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, দে অপটেড টু ফিল্ড, তারা ফিল্ডিং করতে বা ফিল্ড করতে চয়েস করলো বা অপ্ট করলো, তারা বেছে নিল কি? ফিল্ডিং করা। তাহলে
এই টু ফিল, টু প্লাস ভার্ব, এটা এই অপ্ট এই ভার্বটার অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এটাও এখানে অবজেক্টের মতন কাজ করছে, এখানে টু ইজ চকলেট অবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে কাজ করছে বাক্যে। বোঝা গেল? ইনফিনিটিভের তৃতীয় ব্যবহার, ইনফিনিটিভ অ্যাজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কিভাবে পাওয়া যায়? বাক্যের মধ্যে কমপ্লিমেন্ট হলো সেই অংশটা যেটা সাবজেক্ট বা অবজেক্টকে ডেসক্রাইব করে, যে অংশটা ছাড়া বাক্যটা পূর্ণতা পায় না, সাবজেক্ট বা অবজেক্টকে ডেসক্রাইব করে। দেখো উদাহরণে, হিজ অ্যাম্বিশন ইজ টু গো অ্যাব্রড, তার উচ্চাশা হলো বাইরে যাওয়া। কর্তাকে এখানে হিজ অ্যাম্বিশন, একে ডেসক্রাইব করছে কে? ইজ টু গো অ্যাব্রড, তার উচ্চাশা হলো বাইরে যাওয়া। ইজ ভার্ব, আর এখানে হিজ অ্যাম্বিশন হলো সাবজেক্ট, তার অ্যাম্বিশনটা কি? টু গো অ্যাব্রড। একে ডেসক্রাইব করছে, এই সাবজেক্টকে ডেসক্রাইব করছে টু গো অ্যাব্রড। টু প্লাস ভার্ব দিয়ে এই ইনফিনিটিভটা করা হয়েছে। তাহলে হিজ অ্যাম্বিশনকে ডেসক্রাইব করছে টু গো অ্যাব্রড, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে এখানে ইনফিনিটিভ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু সলভ দ্য প্রবলেম। মোস্ট ইম্পর্টেন্ট থিং, সাবজেক্টটা কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু সলভ দ্য প্রবলেম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? হলো ইজ ভার্ব, আর টু সলভ দ্য প্রবলেম ফার্স্ট। তাহলে কমপ্লিমেন্টের মতন কাজ করছে কে? টু সলভ দ্য প্রবলেম ফার্স্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, একে ডেসক্রাইব করছে এই ইনফিনিটিভ পার্টটা, টু সলভ দ্য প্রবলেম ফার্স্ট। তাহলে এখানে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে এটা। তাহলে বোঝা গেল ইনফিনিটিভ অ্যাজ কমপ্লিমেন্ট, ইনফিনিটিভ অ্যাজ সাবজেক্ট, ইনফিনিটিভ অ্যাজ অবজেক্ট, ইনফিনিটিভ অ্যাজ কমপ্লিমেন্ট। বোঝা গেল? দেখো ইনফিনিটিভের 4 নম্বর ব্যবহার, ইনফিনিটিভ টু ডেসক্রাইব পারপাস। কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। যেমন দেখো, আই ওয়েন্ট দেয়ার টু বাই এ বুক, আমি সেখানে একটি বই কিনতে গিয়েছিলাম। কিনতে, আমার উদ্দেশ্য কি ছিল সেখানে যাওয়ার? টু বাই, কেনা। আই ওয়েন্ট দেয়ার টু বাই এ বুক, আমি সেখানে গিয়েছিলাম একটি বই কিনতে। দে উইল কাম টু অ্যাটেন্ড হার ম্যারেজ সেরিমনি, তারা আসবে, কি করতে আসবে? তাদের আসার উদ্দেশ্য কি? টু অ্যাটেন্ড হার ম্যারেজ সেরিমনি, তার বিয়ের অনুষ্ঠানটাকে উপস্থিত থাকতে তারা আসবে। তাহলে তাদের আসার উদ্দেশ্য হলো টু অ্যাটেন্ড, আর আমার সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো টু বাই এ বুক। বোঝা গেল? পারপাস, উদ্দেশ্য। দেখো ইনফিনিটিভের 5 নম্বর ব্যবহার, WH1 প্লাস ইনফিনিটিভ। এই ধরনের ইনফিনিটিভ যদি আমরা বাক্যে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ইংরাজি ল্যাঙ্গুয়েজ সুন্দর হবে, শুনতে ভালো লাগবে। দেখো, আই কুড নট ডিসাইড হোয়াট টু ডু, আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি করতে হবে, কি করব সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আই কুড নট ডিসাইড হোয়াট টু ডু। দে হ্যাড নো আইডিয়া হোয়াট টু গো, তাদের কোনো আইডিয়া ছিল না কোথায় যেতে হবে। দে হ্যাড নো আইডিয়া হোয়াট টু গো। আই ডোন্ট নো হাউ টু ডু ইট, আমি জানি না এটা কিভাবে করব বা কিভাবে করতে হয়। কোথায় যেতে হবে, হোয়াট টু গো, কি করতে হবে, হোয়াট টু ডু, হাউ টু ডু, কেমন ভাবে করতে হবে। বোঝা গেল? WH1 এই হোয়াট, হোয়ার, হাউ এগুলোর পরে ইনফিনিটিভ বসেছে, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। বোঝা গেল WH1 এর পরে ইনফিনিটিভের ব্যবহার। দেখো ইনফিনিটিভের 6 নম্বর ব্যবহার, ইনফিনিটিভ অ্যাজ কমেন্ট। বাক্যের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত নয় কিন্তু কমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। টু টেল দ্য ট্রুথ হি ইজ লেজি, সত্যি কথা বলতে সে অলস। আমরা যদি এই কথাটা নাও বলি তাহলেও কিন্তু বাক্যটা সম্পূর্ণ, কিন্তু এটা বলার জন্য বাক্যটার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, বাক্যটা একটা আলাদা মাত্রা পেয়েছে, বাক্যটা অলংকার পেয়েছে, শুনতে ভালো লাগছে। টু টেল দ্য ট্রুথ হি ইজ লেজি, সত্যি কথা বলতে সে অলস। টু বি ফ্র্যাঙ্ক, আমরা অনেক সময় বলি টু বি ফ্র্যাঙ্ক, আই মেড দ্য মিস্টেক, আমি সেই ভুলটা করেছি, আমি
সে ফ্র্যাঙ্কলি বলছি আমি সেই ভুলটা করেছি। টু বি ফ্র্যাঙ্ক মানে আমি আউট অফ হার্ট, আমি হৃদয় থেকে বলছি যে আই মেড দ্য মিস্টেক, আমি এই ভুলটা করেছি। টু বি ফ্র্যাঙ্ক কমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আমি যদি শুধু বলতাম আই মেড দ্য মিস্টেক তাহলেও হতো, কিন্তু এই কথাটা বলার জন্য বাক্যটার অলংকার বৃদ্ধি পেয়েছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। ইনফিনিটিভ এগুলোতে সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা যদি ইনফিনিটিভ ভালো করে ব্যবহার করতে পারি তাহলে আমাদের বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমরা ইংরেজি বাক্য ভালো অলংকারযুক্ত ভাবে বলতে পারবো। দেখো ইনফিনিটিভের 7 নম্বর ব্যবহার, ভার্ব তারপর অবজেক্ট তারপর ইনফিনিটিভ। কেমন হয় একটু দেখে নিই উদাহরণ দিয়ে। আই এক্সপেক্ট হিম টু স্ট্যান্ড ফার্স্ট, আমি এক্সপেক্ট করি যে সে ফার্স্ট হবে, বা আমি তাকে প্রথম হতে এক্সপেক্ট করি। আমি এটাকে সহজভাবে কি বলতে পারতাম, আই এক্সপেক্ট দ্যাট হি উইল স্ট্যান্ড ফার্স্ট। কিন্তু আমি এইভাবে বলার জন্য, আই এক্সপেক্ট হিম টু স্ট্যান্ড ফার্স্ট, এইভাবে বলার জন্য বাক্যের সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। আই এক্সপেক্ট হিম টু স্ট্যান্ড ফার্স্ট, আমি তাকে এক্সপেক্ট করি যে সে ফার্স্ট হবে। হি ওয়ান্টেড ইউ টু ডু দ্য জব, সে বলতেই পারতাম হি ওয়ান্টেড দ্যাট ইউ উইল ডু দ্য জব, কিন্তু আমি এখানে ঘুরিয়ে কি বললাম, হি ওয়ান্টেড ইউ, সে চেয়েছিল যে তুমি কাজটা করো। হি ওয়ান্টেড ইউ টু ডু দ্য জব, সে তোমাকে চেয়েছিল কাজটা করতে, সে তোমাকে চেয়েছিল কাজটা করতে। এই ইনফিনিটিভ দিয়ে ব্যবহার করার জন্য আমরা কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল ভাবে ব্যবহার করতে পারছি, সিম্পল করে ব্যবহার করতে পারছি, সিম্পল সেন্টেন্স করে ব্যবহার করতে পারছি, এবং সেন্টেন্সটার অলংকার বা সৌন্দর্য বেড়ে যাচ্ছে। আই এক্সপেক্ট হিম টু স্ট্যান্ড ফার্স্ট কে আমরা বলতেই পারতাম আই এক্সপেক্ট দ্যাট হি উইল স্ট্যান্ড ফার্স্ট, তাহলে বাক্যটার সৌন্দর্য অতখানি বৃদ্ধি পেত না। কিন্তু আমরা যখনই বলছি আই এক্সপেক্ট হিম টু স্ট্যান্ড ফার্স্ট, আমি তাকে এক্সপেক্ট করি প্রথম হতে, বা হি ওয়ান্টেড ইউ টু ডু দ্য জব, সে তোমাকে চেয়েছিল কাজটা করতে, তখন কিন্তু বাক্যটার সৌন্দর্য বেড়ে যাচ্ছে। বোঝা গেল? দেখো ইনফিনিটিভের 8 নম্বর ব্যবহার, টি ডবল ও টু, তারপর অ্যাডজেক্টিভ, তারপর টু ইনফিনিটিভ, টি ও টু। এই ধরনের ব্যবহার আমরা আগে অনেক করেছি, কিন্তু কখনো ভেবে দেখিনি যে এটা টি ডবল ও টু এর পরে অ্যাডজেক্টিভ তারপর ইনফিনিটিভের ব্যবহার। কেমন একটু দেখি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারছে না। দেখো টি ডবল ও টু তারপর অ্যাডজেক্টিভ তারপর ইনফিনিটিভ, টু তারপর এখানে টু এসছে, তারপর অ্যাডজেক্টিভ, উইক অ্যাডজেক্টিভ, তারপর ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। বোঝা গেল কেমন ইনফিনিটিভের ব্যবহারটা। দ্য ম্যান ইজ টু শর্ট টু টাচ দ্য সুইচ, লোকটি এতই বেঁটে, টু তারপর অ্যাডজেক্টিভ, টু টাচ ইনফিনিটিভ, টু টাচ দ্য সুইচ, এতই বেঁটে যে সুইচটা টাচ করতে পারছে না। আমরা এটাকে কমপ্লেক্স করে কি বলতাম, দ্য ম্যান ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট টাচ দ্য সুইচ। এখানে কি বলতে পারতাম, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে আমরা ইনফিনিটিভ যে কেমন ভাবে বললাম, প্রথমে টি ডবল ও টু তারপর অ্যাডজেক্টিভ তারপর ইনফিনিটিভ। হি ইজ টু উইক টু ওয়াক, দ্য ম্যান ইজ টু শর্ট টু টাচ দ্য সুইচ। বোঝা গেল ইনফিনিটিভে এই ধরনের ব্যবহার। দেখো ইনফিনিটিভে 9 নম্বর ব্যবহার, বিভার তারপর লাইকলি তারপর ইনফিনিটিভ। প্রবল সম্ভাবনা, লাইকলি হচ্ছে প্রবল সম্ভাবনা, প্রবল সম্ভাবনা অর্থে লাইকলি ব্যবহার করা হয়। ইট ইজ লাইকলি টু রেন টুডে, আজকে মনে হচ্ছে অতি অবশ্যই বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা এটাকে প্রবাবলি দিয়েও বলতে পারতাম, ইট উইল প্রবাবলি রেন টুডে। কিন্তু ইট ইজ লাইকলি টু রেন টুডে ইংরাজির একটা আরো সুন্দর ব্যবহার, শুনতে ভালো লাগছে। ইট ইজ লাইকলি টু রেন টুডে, দে আর লাইকলি টু কাম নেক্সট উইক, তারা খুব সম্ভব সামনের সপ্তাহে আসবে। দে উইল প্রবাবলি কাম নেক্সট উইক, এই কথাটা থেকে আরো সুন্দরভাবে কি বলতে পারছি, দে আর লাইকলি টু কাম নেক্সট উইক, তারা প্রবল সম্ভাবনা রয়েছে তাদের যে তারা সামনের সপ্তাহে আসবে। বোঝা গেল? লাইকলি তারপর ইনফিনিটিভ আর তার আগে বিভার, বিভার লাইকলি তারপর ইনফিনিটিভ। ইনফিনিটিভের এই ধরনের ব্যবহার বোঝা গেল? বেশ, দেখো ইনফিনিটিভের
আরেকটি প্রকারভেদ রয়েছে, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে রিক্ত বা ফাঁকা, যেখানে টু বসে না। আমরা জানি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, কিন্তু বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে টু থাকে না, টু অমিটেড থাকে। কোথায় কোথায় টু অমিটেড থাকে? আফটার মোডাল ভার্বস, আফটার ভার্বস অফ পারসেপশন, আফটার পজিটিভ ভার্বস, আর আফটার ফ্রেজেস লাইক হ্যাড, বেটার, উড, রাদার। দেখো, আফটার মোডাল ভার্বস, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। দেখো, আমরা কিন্তু বাংলায় তে বসাচ্ছি, করতে। তাহলে নিয়ম অনুযায়ী টু ডু বসানো যেত, কিন্তু ক্যান যেহেতু বসেছে মোডাল ভার্ব, তারপরে আর টু বসাবো না। যেহেতু টু নেই, সেই জন্য এটা হলো বেয়ার ইনফিনিটিভ। ইউ কুড গো দেয়ার, তুমি সেখানে যেতে পারতে। টু গো কিন্তু বসাচ্ছি না, সেই জন্য এটা হলো বেয়ার ইনফিনিটিভ। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, তোমাকে আমি অনুমতি দিচ্ছি। টু বসাচ্ছি না, সেই জন্য এটা হলো বেয়ার ইনফিনিটিভ। হি মাইট কাম টুমোরো, সে আগামীকালও আসতে পারত। এখানে দেখো, আমরা টু বসালাম না, তাহলে এটি হলো বেয়ার ইনফিনিটিভ। সবই কিন্তু করতে, যেতে বা আসতে, ভার্বের শেষে, ক্রিয়ার শেষে তে রয়েছে। নিয়ম অনুযায়ী টু বসানোর কথা, টু প্লাস ভার্ব, কিন্তু এই সমস্ত মোডাল ভার্বের পরে টু অমিট করে ডাইরেক্ট ভার্বটা বসানো হয়েছে, সেই জন্য এগুলিকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। বুঝতে পারলে? লিখে নাও। দেখো, আফটার ভার্বস অফ পারসেপশন টু অমিট করা থাকে, যেমন সি, হিয়ার, ফিল, স্মেল, এগুলোর পরে টু অমিটেড থাকে, বেয়ার ইনফিনিটিভ হয়। আই স হিম কাম, আমি তাকে আসতে দেখলাম। টু কাম নয়, কিন্তু এখানে টু অমিট করা আছে। হি হার্ড মি টক টু ইউ, সে আমাকে শুনতে পেয়েছিল যে তোমার সঙ্গে আমি কথা বলছিলাম। হি হার্ড মি টু টক টু ইউ নয়, টু অমিট করা রয়েছে। আই ফেল্ট এ স্পাইডার ক্রল অন মাই হ্যান্ড, আমি অনুভব করলাম যে একটা মাকড়সা আমার হাতে উঠছে। টু ক্রল, টুটাকে অমিট করা রয়েছে। হি স্মেল দ্য গ্যাস লিক, সে গন্ধ পেয়েছিল গ্যাসটা লিক করছে। দ্য গ্যাস টু লিক নয়, কিন্তু টুটাকে অমিট করা রয়েছে। তাহলে কি দেখলাম? এই সমস্ত ভার্বের পরে টুটাকে অমিট করে ডাইরেক্ট এই ভার্বটি বসে যাচ্ছে, সেই জন্য এগুলো হলো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের এই ব্যবহারগুলি বোঝা গেল। দেখো, আফটার পজিটিভ ভার্বস, লেট, হেল্প, মেক, যে ধরনের ভাবগুলো ঘটায় পজিটিভ ভার্ব, তাদের পরে টু বসে না, বেয়ার ইনফিনিটিভ হয়। যেমন হি লেট মি গো, সে আমাকে যেতে দিল বা অনুমতি দিল। লেট মি গো, মি এর পরে কিন্তু টু বসছে না। আই হেল্পড হিম টু ইট, আমি তাকে করতে সাহায্য করলাম। এই টু কিন্তু বসছে না, হিমের পরে টু কিন্তু বসছে না, এই জন্য বেয়ার ইনফিনিটিভ। মেক, হি মেড মি লাভ, সে আমাকে হাসিয়ে ছাড়লো। টু বসছে না এখানে, টু লাভ নয়, হি মেড মি লাভ। সেই জন্য যেহেতু এখানে ভার্বের পরে অবজেক্ট, তারপর ডাইরেক্ট ভার্বটা বসে যাচ্ছে, টু বসছে না, সেই জন্য এগুলি হলো ইন বেয়ার ইনফিনিটিভ। বোঝা গেল? দেখো, হ্যাড, বেটার, উড, রাদার, এই জাতীয় কিছু ফ্রেজের পরে টু বসে না। ইউ হ্যাড বেটার আস্ক হিম ফর দিস, তুমি যদি তাকে জিজ্ঞেস করতে তাহলে ভালো হতো, তোমার তাকে জিজ্ঞেস করাটাই ভালো হতো। উড রাদার, আই উড রাদার গো টু দ্য প্রিন্সিপাল, আমি বরং বরং, উড রাদার মানে বরং, আমি বরং প্রিন্সিপালের কাছে যাই, সেটাই ভালো হবে। এই ধরনের ইউজ ফ্রেজগুলোর পরে টু বসে না, এগুলিকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বোঝা গেল? ইনফিনিটিভের ব্যবহার আশা করি সবার বোঝা গেছে। এবার আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব। দেখো, জিরান্ড, জিরান্ডকে কি বলা হয়? ভার্বাল নাউন। ফর্মটা কেমন? ভার্বের শেষে আইএনজি যোগ, ভার্ব প্লাস আইএনজি। ফাংশন কিরকম? ওয়ার্কস পার্টলি অ্যাজ ভার্ব অ্যান্ড পার্টলি অ্যাজ নাউন, কিছুটা ভার্বের মতন কাজ করে, কিছুটা নাউনের মতন কাজ করে। ইউজটা কেমন?
as subject in a sentence, as object in a sentence, as complement আর after preposition। আমরা এবার উদাহরণ দিয়ে দেখে নিই জিরান্ডের ইউজ গুলো বাক্যে কেমন ভাবে হয়। দেখো জিরান্ড as subject in a sentence, এই সেন্টেন্সের উদাহরণগুলো দেখো। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াক ভার্বটার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ওয়াক ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে জিরান্ড তৈরি হয়েছে এবং এই ইজ লিঙ্কিং ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করছে ওয়াকিং। তাহলে এখানে জিরান্ড বাক্যটি সাবজেক্ট হিসেবে কাজ করছে। আবার এখানেও দেখো টিচিং ইজ হিজ প্রফেশন, তার পেশা হলো টিচিং বা শিক্ষকতা করা তার পেশা। তাহলে টিচিং, এই টিচ ভার্বটার সঙ্গে আইএনজি যোগ হয়ে যে জিরান্ডটা ফর্ম হয়েছে সেই জিরান্ডটা এই বাক্যটার সাবজেক্ট বা এই ইজ লিঙ্কিং ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং মানে সাঁতার কাটা, সুইমের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তারপর ইজ লিঙ্কিং ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা কি ভালো ব্যায়াম। আমরা এখানে দেখো সবকটি লিঙ্কিং ভার্ব দিয়ে করেছি, আমরা একটু অন্য ভার্ব দিয়ে দেখি। দেখো সিঙ্গিং মেড হিম ফেমাস, সিং তার সঙ্গে আইএনজি যোগ, সিং গান করা, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে জিরান্ড ফর্ম হয়েছে। সিঙ্গিং গান গাওয়া, গান গাওয়া তাকে বিখ্যাত করেছে। তাহলে এই মেড, মেকের পাস্ট টেন্স, এর সাবজেক্ট হিসেবে কাজ করছে কে? সিঙ্গিং, সিঙ্গিং মেড হিম ফেমাস, গান গাওয়া তাকে বিখ্যাত করেছে। সিঙ্গিং, সুইমিং, টিচিং, ওয়াকিং এগুলি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। বোঝা গেল জিরান্ড অ্যাজ সাবজেক্ট ইন এ সেন্টেন্স। দেখো জিরান্ড অ্যাজ অবজেক্ট ইন এ সেন্টেন্স, ফর্ম কি? ভার্বের পরে জিরান্ড থাকবে এবং ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে। দেখো প্রথম সেন্টেন্সটা আই লাইক পেন্টিং, পেন্টের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড ফর্ম হয়েছে। আমি যদি প্রশ্ন করি আমি কি পছন্দ করি? পেন্টিং। কি দিয়ে লাইককে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? পেন্টিং। তাহলে অবজেক্টের মতন কাজ করছে। আবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে এই অবজেক্টটা তৈরি হয়েছে। তাহলে এটা হলো জিরান্ড ইউজড অ্যাজ অবজেক্ট অফ এ সেন্টেন্স। পরের উদাহরণটা দেখো, হি লাভস ইটিং ম্যাঙ্গোস, সে আম খেতে ভালোবাসে বা আম খাওয়া ভালোবাসে। খেতে বললে কিন্তু এটা ইনফিনিটিভ হয়ে যায়, টু ইট হয়ে যায়, কিন্তু আমরা এখানে জিরান্ড করছি, আর সে আম খাওয়া ভালোবাসে। ইট ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে এই জিরান্ড ফর্ম হয়েছে আর এটা অবজেক্টের মতন কাজ করছে। একটা মজার জিনিস দেখো, জিরান্ড যেখানে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং জিরান্ডের পরে যেখানে লিঙ্কিং ভার্ব থাকবে, জিরান্ড অ্যাজ সাবজেক্ট উইথ এ লিঙ্কিং ভার্ব আফটার ইট, অ্যান্ড জিরান্ড যেখানে বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করবে সেখানে আমরা জিরান্ডকে ইনফিনিটিভ দিয়েও রিপ্লেস করতে পারি। সেখানে জিরান্ডের কাজ ভার্ব প্লাস আইএনজির যা কাজ, সেখানে টু প্লাস ভার্ব ইনফিনিটিভও একই কাজ করবে। উদাহরণ দিয়ে দেখি, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ অ্যাজ সাবস্টিটিউট অফ ওয়ান অ্যানাদার, জিরান্ড আর ইনফিনিটিভ যেখানে একে অপরের পরিবর্ত হিসেবে কাজ করবে, সাবস্টিটিউট পরিবর্ত। দেখে নাও, দেখো জিরান্ড অ্যাজ সাবজেক্ট ইন এ সেন্টেন্স উইথ এ লিঙ্কিং ভার্ব আফটার ইট, জিরান্ডের পরে জিরান্ড যেখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তারপরে লিঙ্কিং ভার্ব থাকলে আমরা সেই জিরান্ডকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। দেখো এই সেন্টেন্সটিতে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং জিরান্ড, ওয়াকের সঙ্গে আইএনজি যোগ হয়ে জিরান্ড ফর্ম হয়েছে আর ওয়াকিংটা বাক্যের সাবজেক্টের মতন ব্যবহার হচ্ছে। তারপরে কি লিঙ্কিং ভার্ব রয়েছে? ইজ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমরা এই জিরান্ডকে ইনফিনিটিভ দিয়েও রিপ্লেস করতে পারি, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। যদি আমরা এই জিরান্ডকে ইনফিনিটিভ দিয়েও রিপ্লেস করি তাহলে কোনো অসুবিধা হবে না, কেননা এই জিরান্ডের পরে লিঙ্কিং ভার্ব দিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করা হয়েছে আর এই লিঙ্কিং ভার্ব ইজ এর সাবজেক্ট হিসেবে কাজ করছে জিরান্ড। এখানেও এই ইনফিনিটিভটা ইজ এর সাবজেক্ট হিসেবে কাজ করছে। বোঝা গেল? আরেকটি উদাহরণ দেখি। দেখো এখানেও সুইমিং, সুইমের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইম
তার সঙ্গে আইএনজি যোগে যে জিরান্ড ফর্ম হয়েছে সেটা এই ইজ লিঙ্কিং ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আমি এই সুইমিং কে টু সুইম দিয়েও রিপ্লেস করতে পারি, এই ইনফিনিটিভ টু সুইম দিয়েও রিপ্লেস করতে পারি, কারণ এই সুইমিং জিরান্ড বা এখানে ইনফিনিটিভের পরে একটা লিঙ্কিং ভার্ব রয়েছে। বোঝা গেল? বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে জিরান্ড আর ইনফিনিটিভ, এরা একে অপরের পরিবর্তন হিসেবে কাজ করতে পারে। এটা কি দেখলাম? জিরান্ড অ্যাজ সাবজেক্ট হোয়ার দ্য সাবজেক্ট ক্যান বি সাবজেক্ট জিরান্ড ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইনফিনিটিভ। এবার আমরা দেখব জিরান্ড অ্যাজ অবজেক্ট ইন এ সেন্টেন্স হোয়ার জিরান্ড ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইনফিনিটিভ। দেখো, জিরান্ড অ্যাজ অবজেক্ট উইথ এ ট্রানজিটিভ ভার্ব বিফোর ইট। জিরান্ড যে বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং তার আগে ট্রানজিটিভ ভার্ব রয়েছে, সেখানে আমরা জিরান্ডকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। যেমন দেখো, আই লাইক পেন্টিং, আমি ছবি রং করতে ভালোবাসি। পেন্টিং জিরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, কি পছন্দ করি? পেন্টিং, অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার আমরা এটাকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। কি বলতে পারি? আই লাইক টু পেন্ট। এখানে জিরান্ডকে আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারলাম। বোঝা গেল? কেননা এই জিরান্ড বা এই ইনফিনিটিভ এর আগে এই ট্রানজিটিভ ভার্ব লাইকটা রয়েছে। আর একটা উদাহরণ দিয়ে দেখি। দেখো, এখানে হি নোজ সুইমিং, সে সাঁতার জানে। আমরা এই সুইমিংটাকে নো এই ভার্বটার অবজেক্ট হিসেবে দেখতে পাচ্ছি। সে কি জানে? সাঁতার জানে। সুইমিং অবজেক্টের মতন কাজ করছে। আবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ, জিরান্ড, জিরান্ড ফর্ম হয়ে এটা নো ভার্বটার অবজেক্ট হিসেবে কাজ করছে। এবার আমরা একে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করব। ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভের ইউজ দেখেছি। ডব্লিউএইচ ওয়ার্ডের পরে ইনফিনিটিভ। হি নোজ হাউ টু সুইম, সে জানে কেমন করে সাঁতার কাটতে হয়। যদি আমি হাউটা তুলে দিতাম তাহলে হয়তো সেন্টেন্সটা হতো, কিন্তু শুনতে অতটা ভালো লাগতো না। ইনফিনিটিভ বাক্যের অলংকার বৃদ্ধি করে। হি নোজ হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। এই হাউটা দেওয়ার জন্য বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আর ইনফিনিটিভটা যথাযথভাবে ইউজ হয়েছে। বোঝা গেল? সুইমিংকে রিপ্লেস করছে কে? হাউ টু সুইম। এই জিরান্ডকে রিপ্লেস করছে এই ইনফিনিটিভটা। তাহলে জিরান্ড যেখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং তারপরে যদি লিঙ্কিং ভার্ব থাকে তাকে আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। আবার জিরান্ড যেখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তার আগে ট্রানজিটিভ ভার্ব থাকলে তাকেও আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। বোঝা গেল? দেখো, জিরান্ড অ্যাজ কমপ্লিমেন্ট। মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি, আমার ভালো লাগার কাজ। মাই হবি সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মাই হবি। মাই হবি ইজ গার্ডেনিং, এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে গার্ডেনিং। লিঙ্কিং ভার্ব ইজ আর মাই হবি এই সাবজেক্টটার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে গার্ডেনিং। আমরা এই গার্ডেনিং কথাটা দিয়ে বাক্যটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি, সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারছি। মাই হবি ইজ গার্ডেনিং, আমার ভালো লাগার কাজ হলো বাগান পরিচর্যা করা, গার্ডেনিং। হিজ প্যাশন ইজ ইঞ্জিনিয়ারিং, হিজ প্যাশন এই সেন্টেন্সের সাবজেক্ট হলো হিজ প্যাশন, এর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে কে? ইঞ্জিনিয়ারিং। এই কথাটা না বললে বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। হিজ প্যাশন এই সাবজেক্টটার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে ইঞ্জিনিয়ারিং। তাহলে বাক্যের কমপ্লিমেন্ট হিসেবেও আমরা জিরান্ডকে ব্যবহার করতে পারি। দেখো, জিরান্ড আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরেও আমরা জিরান্ড ব্যবহার করে থাকি। আই অ্যাম অ্যাফ্রেড অফ ডুইং ইট, আমি এটা করতে ভয় পাচ্ছি। আই অ্যাম অ্যাফ্রেড অফ, অফ প্রিপোজিশনের পরে জিরান্ড ব্যবহার করা হয়েছে। সি ইজ ফন্ড অফ ইটিং ফিশ, সে মাছ খেতে ভালোবাসে বা মাছ খাওয়া ভালোবাসে। ইটিং জিরান্ডটা এই অফ প্রিপোজিশনের পরে ব্যবহার হয়েছে। হি ইজ বিজি ইন রাইটিং, সে লেখায় ব্যস্ত। এই রাইটিং জিরান্ডটা ইন প্রিপোজিশনের পরে ব্যবহার হয়েছে। প্রিপোজিশনের পরেও আমরা জিরান্ড ব্যবহার করতে পারি। বোঝা গেল এই জিরান্ডের ব্যবহারগুলো? জিরান্ড আর ইনফিনিটিভ আশা করি সবার বোঝা গেছে। কোথায় জিরান্ড আর ইনফিনিটিভ একে অপরের পরিবর্তন হিসেবে কাজ করতে পারে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা পার্টিসিপেল নিয়ে আলোচনা করব। দেখো, পার্টিসিপেল, পার্টিসিপেলের ফর্মটা কেমন? ভার্বের সঙ্গে আইএনজি যোগ, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল বলি।
বা V3 বা ভার্বের থার্ড ফর্ম বা যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। ফাংশন অনুযায়ী পার্টিসিপলকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা এবার পার্টিসিপলের কতগুলি ক্যারেক্টারিস্টিক্স জেনে নিই। দেখো পার্টিসিপলের প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স। নাউন বা প্রোনাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতন কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনের গুণ প্রকাশ করে। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল দুটোই নাউন বা প্রোনাউনের আগে বসে তাদের গুণ প্রকাশ করে। তারপর কি? বাংলায় ক্রিয়াপদ দুবার উচ্চারণ করলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। যেমন সে হাঁপাতে হাঁপাতে এলো, আমি ছুটতে ছুটতে গেলাম। এই ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে দুবার ক্রিয়াপদ ব্যবহার হলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। আর কি? ক্রিয়ার পর ইয়া, করিয়া, অন্ত, চলন্ত, মান, চলমান, ইয়া ক্রিয়ার পরে ইয়া, অন্ত, মান ইত্যাদি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। উদাহরণ দিয়ে দেখা যাক। আমরা এবার পার্টিসিপলের ক্যাটেগরিগুলি উদাহরণ দিয়ে দেখব এবং এই ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে মিলিয়ে দেখব। দেখো প্রেজেন্ট পার্টিসিপল, ইট ইজ এ চার্মিং স্টোরি। স্টোরিটা কেমন? চার্মিং, মনোমুগ্ধকর। এই স্টোরির গুণ প্রকাশ করছে চার্মিং। ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্রেজেন্ট পার্টিসিপল। কেন? এই স্টোরির গুণ প্রকাশ করছে চার্মিং, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, তাই এটি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল দুটোই নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে তাদের গুণ প্রকাশ করে, অ্যাডজেক্টিভের মতন কাজ করে। এখানেও দেখো, দ্য ম্যান ব্যাটিং ইজ সচিন। যে লোকটা ব্যাট করছে, এই মানুষটার পরে বসেছে দ্য ম্যান, এর পরে বসে একে এর গুণ প্রকাশ করছে কে? ব্যাটিং। যে লোকটা ব্যাট করছে এই মানুষটাকে ডেসক্রাইব করছে ব্যাটিং, সে হলো সচিন। বোঝা গেল? এখানেও অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। হি কেম রানিং, সে ছুটতে ছুটতে এলো। বলেছি ভার্ব যেখানে, ক্রিয়া যেখানে দুবার ব্যবহার হবে বাংলাতে। সে ছুটতে ছুটতে এলো, হি কেম রানিং। সে হাঁপাতে হাঁপাতে এলো, হি কেম প্যান্টিং। ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে, যেতে যেতে, মানে ভার্বের দুবার ব্যবহার হলে বাংলাতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি। ডেটা দেখো, আই ফাউন্ড হিম স্লিপিং। ক্রিয়ার পরে অন্ত, মান বা ইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়। আই ফাউন্ড হিম স্লিপিং, আমি তাকে ঘুমন্ত পেলাম। স্লিপিং, ঘুমন্ত, ঘুম তারপরে অন্ত, ক্রিয়ার পরে অন্ত রয়েছে। ভার্বের পরে বা ক্রিয়ার পরে অন্ত, মান, ইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়। আবার দেখো, রিটার্নিং হোম, বাড়ি ফিরিয়া। ফেরা ভার্ব, তারপরে ইয়া যুক্ত হয়েছে, বাড়ি ফিরিয়া। আই ওয়েন্ট টু বেড, আমি ঘুমোতে গেলাম। রিটার্নিং হোম পার্টিসিপল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। রিটার্নিং হোম, আই ওয়েন্ট টু বেড। বোঝা গেল? প্রেজেন্ট পার্টিসিপল বোঝা গেছে, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। দেখো পাস্ট পার্টিসিপলের ব্যবহার। রটেন এগস শুড নট বি ইটেন। রটেন, পচে যাওয়া। ভার্বের থার্ড ফর্ম কাকে কোয়ালিফাই করছে? এগ। এগ নাউনকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে রটেন, তাই এটি অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। আবার ভার্বের থার্ড ফর্ম, এটি হলো পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা ভার্বের থার্ড ফর্ম। আই ফাউন্ড হিম ইনজিওর্ড, আমি তাকে আহত অবস্থায় পেলাম। ইনজিওর ভার্ব, তার থার্ড ফর্ম, হিম এই প্রোনাউনকে কোয়ালিফাই করছে ইনজিওর্ড, এটি হলো পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? টায়ার্ড, হি টুক রেস্ট। টায়ার্ড, সে টায়ার্ড হয়ে বিশ্রাম নিল। ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। হি হ্যাড বট এ শার্ট, এটা পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। হি হ্যাড বট এ শার্ট, সে একটা শার্ট কিনেছিল। হি হ্যাড বট এ শার্ট। বোঝা গেল পাস্ট পার্টিসিপলের ব্যবহার। যদি আমি এখানে বলতাম বিইং টায়ার্ড হি টুক রেস্ট, সেন্টেন্সটা হতো, কিন্তু সেটা কোন পার্টিসিপল হয়ে যেত? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেহেতু বিইং দিচ্ছি, আইএনজি দিচ্ছি, বিইং টায়ার্ড হি টুক রেস্ট, কিন্তু শুধু টায়ার্ড দিয়েছি, সেই জন্য এটা কি হলো? পাস্ট পার্টিসিপল ফ্রেজ বা পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? দেখো আরেকটা কি রয়েছে? পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। ফর্মটা কি?
হ্যাভিং প্লাস ভি3, যখন দুটো কাজ হচ্ছে, একটা কাজ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে দ্বিতীয় কাজটা হচ্ছে, তখন আমরা এই হ্যাভিং প্লাস ভি3 পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা ব্যবহার করি। যেমন হ্যাভিং গান টু স্কুল আই শোড মাই হোমওয়ার্ক, আমি স্কুলে গিয়ে শিক্ষক মহাশয়কে আমার হোমওয়ার্ক দেখালাম। আমি স্কুলে গিয়েই তো সঙ্গে সঙ্গে আমি শিক্ষক মহাশয়কে হোমওয়ার্ক দেখাতে পারিনি। স্কুলে গেছি, প্রেয়ার হয়েছে, স্যার এসছেন, তারপর আমি হোমওয়ার্ক দেখেছি। তাহলে কিছুটা গ্যাপ রয়েছে, আমার দুটো কাজের মধ্যে কিছুটা সময়ের পার্থক্য রয়েছে। যদি আমি বলতাম গোয়িং টু স্কুল আই শোড মাই হোমওয়ার্ক, এটাও হতো, কিন্তু আমি কি গোয়িং কখন ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল কখন ব্যবহার করব? স্কুলে গিয়ে আমি হোমওয়ার্কটা দেখিয়েছি, আমি কি স্কুলে গিয়ে যাওয়া মাত্রই আমি হোমওয়ার্কটা দেখিয়ে দিয়েছি? যদি আমি কোনো কাজ যাওয়া মাত্রই, করা মাত্রই দ্বিতীয় কাজটা করি, তখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়। আর যখন দুটো কাজের মধ্যে একটু সময়ের পার্থক্য থাকে, তখন আমরা হ্যাভিং প্লাস ভি3 পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা ব্যবহার করি। হ্যাভিং গান টু স্কুল আই শোড মাই হোমওয়ার্ক, স্কুলে গিয়ে তারপর আমি আমার শিক্ষক মহাশয়কে আমার হোমওয়ার্ক দেখালাম। হ্যাভিং কমপ্লিটেড মাই ডিনার, আমার রাতের খাবার শেষ করে আই ওয়েন্ট টু স্লিপ, আমি হাত ধুলাম, তারপর হাত মুছলাম, তারপর হয়তো জল পান করলাম, তারপর আমি ঘুমোতে গেলাম। আমার ডিনার শেষ করা আর ঘুমোতে যাওয়ার মধ্যে একটু সময়ের পার্থক্য রয়েছে, সেই জন্য আমি এখানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করলাম। বোঝা গেল কোথায় পারফেক্ট পার্টিসিপল হবে আর কোথায় প্রেজেন্ট পার্টিসিপল হবে? যেখানে দুটো কাজের মধ্যে সময়ের একটুও তফাৎ নেই, সেখানে প্রেজেন্ট পার্টিসিপল আমি বাড়িতে ঢুকেই হাত পা ধুলাম, বাড়িতে ঢুকেই আমি হাত পা ধুলাম, বাড়িতে প্রবেশ করিয়া আমি হাত পা ধুলাম। এন্টারিং হোম আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড লেগস। কিন্তু আমি স্কুলে গিয়া, স্কুলে পৌঁছাইয়া আমি শিক্ষক মহাশয়কে আমার হোমওয়ার্ক দেখালাম, বা পড়াশোনা শেষ করিয়া সে চাকরি পেল। হ্যাভিং কমপ্লিটেড হিজ স্টাডিজ হি জয়েন্ট সার্ভিস, পড়াশোনা শেষ করিয়া সে চাকরিতে যোগদান করলো। পড়াশোনা শেষ করেছে আর সঙ্গে সঙ্গে চাকরিতে যোগদান করতে পারেনি, পড়াশোনা শেষ করেছে, তারপর একটু সময় গেছে, তারপর সে চাকরিতে যোগদান করেছে। হ্যাভিং কমপ্লিটেড হিজ স্টাডিজ হি জয়েন্ট সার্ভিস, তাহলে দুটো কাজ একটু সময়ের তরিতফাৎ রয়েছে। বোঝা গেল যেখানে দুটো কাজের মধ্যে সময়ের তরিতফাৎ থাকবে, তো পার্থক্য থাকবে, সেখানে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ হবে। আর যেখানে দুটো কাজ প্রায় সমসাময়িক, একটার পরেই আর একটা ঘটবে, সেখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। দেখো আর একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং জিনিস, নমিনেটিভ অ্যাবসলিউট কাকে বলে? যখন একটি পার্টিসিপাল ফ্রেজ বাক্যের মূল অংশের সাথে সম্পর্কযুক্ত না হয়েও বাক্যে ব্যবহৃত হয়, তাকে নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ বলে। যেমন দেখো, দ্য সান হ্যাভিং সেট উই স্টার্টেড আওয়ার জার্নি, আমরা যদি এমনি বলতাম উই স্টার্টেড আওয়ার জার্নি, বাক্যটা স্বয়ং সম্পূর্ণ। কিন্তু দ্য সান হ্যাভিং সেট, এটাকে আমরা যুক্ত করে দিলাম, সূর্য অস্ত যাওয়ার পরে আমরা যাত্রা শুরু করলাম। এই অংশটার দেখো সাবজেক্ট কিন্তু আলাদা, দ্য সান হ্যাভিং সেট, সাবজেক্ট কিন্তু আলাদা। এই সাবজেক্টের সঙ্গে আমাদের এই উই, এই সাবজেক্টটার কোনো যোগ নেই, কিন্তু দুটো ঘটনার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। দ্য সান হ্যাভিং সেট উই স্টার্টেড আওয়ার জার্নি, সূর্য অস্ত যাওয়ার পরে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। দ্য ফগ হ্যাভিং ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশা অদৃশ্য হওয়ার পরে দ্য সানলাইট কেম টু আওয়ার রুম, আমাদের ঘরে সূর্যের আলো এলো। যদি আমরা এমনি বলতাম দ্য সানলাইট কেম টু আওয়ার রুম, তাহলেও বাক্যটা হয়ে যেত সম্পূর্ণ, কিন্তু আরো ভালো লাগছে কি, কুয়াশা অদৃশ্য হওয়ার পরে, কুয়াশা চলে যাওয়ার পরে সূর্যালোক আমাদের ঘরে এলো। দুটো অংশ, এই প্রথম অংশটা দেখো বাক্যের মূল অংশের সঙ্গে সংযুক্ত নয়, কিন্তু একে আমরা সরিয়ে নিলেও বাক্যটা সম্পূর্ণ, কিন্তু এইটা দেওয়ার জন্য বাক্যটা একটা আলাদা মাত্রা পেয়েছে। দ্য ফগ হ্যাভিং ডিসঅ্যাপিয়ার্ড একটা কারণ পেয়েছে, এই যে সূর্যালোক যে কখন এলো তার কারণটা কি, ফগটা মানে কুয়াশাটা চলে গেল, তারপর সূর্যালোক আমাদের ঘরে এলো। আমরা কখন যাত্রা শুরু করলাম? সূর্য অস্ত যাওয়ার পরে। এই ধরনের ফ্রেজগুলো যেটা বাক্যের মূল অংশের সঙ্গে যুক্ত নয়, কিন্তু এদের আলাদা একটা সাবজেক্ট থাকে, এই পার্টিসিপাল ফ্রেজটার একটা আলাদা সাবজেক্ট থাকবে, কিন্তু সেটা বাক্যের মূল অংশের সঙ্গে যুক্ত নয়। এই ধরনের ফ্রেজকে
নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ বলে। লিখে নাও। জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ আশা করি সবাই খুব ভালোভাবে বোঝা গেছে। আশা করি আর তোমাদের মধ্যে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ নিয়ে কোনো ডাউট নেই। এরপরেও যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।